হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে যে বিষয়টা আমরা পড়ব সেটা হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথিস। সরাসরি পড়ব এনসিইআরটি বই থেকে, ক্লাস 11 বায়োলজি এনসিইআরটি থেকে। আমরা এনসিইআরটি থেকে এই জন্যেই পড়ব কারণ নিটের জন্য এনসিইআরটির প্রত্যেকটা লাইনই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যাকে বলে একেবারে ইউনিভার্সাল ট্রুথ। তো এনসিইআরটি থেকে যেহেতু এটা ইংলিশে রয়েছে, তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় বুঝতে, তো প্রত্যেকটা লাইন আমরা বাংলায় এর মানে করে নেব এবং বুঝে নেব যাতে করে কোনো রকমেরই অসুবিধে না হয়। তো আজকে পড়বো আমরা ফাইলাম প্লাটিহেলমিনথিস এনসিইআরটি থেকে, ক্লাস 11 বায়োলজি থেকে। তো প্রথম যে লাইনটা বলছে সেটা পড়ার আগে আমরা জেনে নিই যে প্লাটিহেলমিনথিস এই কথাটা কোথা থেকে এসেছে। প্লাটিহেলমিনথিস এই কথাটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, একটা হচ্ছে প্লাটি আর একটা হচ্ছে হেলমিন। তো প্লাটি কথাটার অর্থ হচ্ছে ফ্ল্যাট আর হেলমিন কথাটার অর্থ হচ্ছে ওয়ার্ম। তো এই প্লাটিহেলমিনথিস কথাটার অর্থ হলো ফ্ল্যাট ওয়ার্ম। আর এই প্লাটিহেলমিনথিসদের যে স্টাডি, অর্থাৎ স্টাডি অফ প্লাটিহেলমিনথিস, সেই সায়েন্সটাকে বলা হচ্ছে হেলমিনথোলজি। তো শুধুমাত্র প্লাটিহেলমিনথিসের যে স্টাডি রয়েছে শুধু সেটাই নয়, যে পুরো হেলমিনথোলজি যেটা রয়েছে সেটা প্লাটিহেলমিনথিসের স্টাডিটাকেও বোঝাচ্ছে। আবার যে নিমাট হেলমিনথিস রয়েছে, অর্থাৎ যারা রাউন্ড ওয়ার্ম রয়েছে, রাউন্ড ওয়ার্মের স্টাডিকেও কিন্তু বোঝাচ্ছে, যেটা হচ্ছে হেলমিনথোলজি। তাহলে হেলমিনথোলজির মানে কি? স্টাডি অফ ফ্ল্যাট ওয়ার্মস অ্যান্ড রাউন্ড ওয়ার্মস, যেটাকে বলা হচ্ছে হেলমিনথোলজি। তো এখানে প্রথম যে লাইনটা বলেছে সেটা আমরা দেখে নেব। প্রথম লাইন বলেছে দে হ্যাভ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি। তাহলে ডরসো কথাটার অর্থ হচ্ছে কি, যে পৃষ্ঠদেশ থেকে, আর ভেন্ট্রালি অর্থাৎ অঙ্কদেশ থেকে। তাহলে বডিটা হচ্ছে অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা, বডিটা হচ্ছে চ্যাপ্টা, ফ্ল্যাটেন্ড বডি। এদের বডিটা হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, হেন্স আর কল্ড ফ্ল্যাটওয়ার্মস, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্মস। দিজ আর মোস্টলি এন্ডোপ্যারাসাইটস ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিং। তাহলে এরা হচ্ছে বেশিরভাগই এন্ডোপ্যারাসাইট। আমরা এদের ক্লাসিফিকেশনে পড়েছি, আলাদা একটা ভিডিওতে আমি এদের ক্লাসিফিকেশন আলোচনা করেছি। এদের ক্লাসিফিকেশনে পড়েছি যে তিনটে মেন ক্লাস আছে, টার্বেলারিয়া, ট্রিমাটোডা এবং সিস্টোডা। এই টার্বেলারিয়া ক্লাসের অন্তর্গত প্রত্যেকটা অর্গ্যানিজম, প্রত্যেকটা ফ্ল্যাটওয়ার্মই হচ্ছে ফ্রি লিভিং। কিন্তু বাকি যে দুটো ক্লাস রয়েছে, যেটা হচ্ছে ট্রিমাটোডা এবং সিস্টোডা, এই ট্রিমাটোডা সিস্টোডা হচ্ছে দুটো হচ্ছে ক্লাসের অর্গ্যানিজমগুলো হচ্ছে প্যারাসাইটিক ফর্মস। ট্রিমাটোডার হচ্ছে এন্ডোপ্যারাসাইট, একটোপ্যারাসাইট বোথ থাকতে পারে, আর সিস্টোডার সকল অর্গ্যানিজমই, সিস্টোডা ক্লাসের সকল অর্গ্যানিজমই হচ্ছে এন্ডোপ্যারাসাইটিক। তাহলে এরা হচ্ছে মোস্টলি এন্ডোপ্যারাসাইটিক, ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিং। তাহলে বিভিন্ন প্রাণীতে এদেরকে দেখা যায়, শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে দেখা যায় তাই নয়, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। যেমন ভেড়ার ক্ষেত্রে দেখা যায় লিভার ফ্লুক, আরও অনেক বিভিন্ন ধরনের অর্গ্যানিজম রয়েছে যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্ল্যাটওয়ার্মস কিন্তু পাওয়া যায়। ফ্ল্যাটওয়ার্মসের প্রচুর স্পিসিস আছে, জেনাস আছে এই ফ্ল্যাটওয়ার্মসের আন্ডারে। তো বিভিন্ন অর্গ্যানিজম, বিভিন্ন প্রাণীকে তারা কিন্তু, বিভিন্ন প্রাণীর শরীরে তারা কিন্তু এন্ডোপ্যারাসাইট হিসেবে বসবাস করে। এরপর আমরা চলে যাব পরের লাইনে। পরের লাইন বলছে ফ্ল্যাটওয়ার্মস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তো সবসময় মনে রাখতে হবে যে বাইল্যাটারাল সিমেট্রি, অ্যানিমাল কিংডমে যে বাইল্যাটারাল সিমেট্রি, সেটা শুরু হচ্ছে কিন্তু এই প্লাটিহেলমিনথিস, ফাইলাম প্লাটিহেলমিনথিস থেকে। তো এটা মনে রাখা খুবই প্রয়োজন। নিটের ক্ষেত্রে এটা কিন্তু একটা এমসিকিউ আসতেই পারে যে বাইল্যাটারাল সিমেট্রি কোন ফাইলাম থেকে তৈরি হচ্ছে। তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এই প্রত্যেকটা লাইন কিন্তু বুঝে পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো ফ্ল্যাটওয়ার্মস আর বাইল্যাটারালি সিমেট্রি, তাহলে এখানে দেখা যাচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। আগের যে ফাইলাম সেগুলোতে আমরা পেয়েছি রেডিয়াল সিমেট্রি, বাইরেডিয়াল সিমেট্রি পেয়েছি, কিন্তু এখানে হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। তো বাইল্যাটারাল সিমেট্রিটা কী ধরনের, যে কোনো অর্গ্যানিজমের বডিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে লেফট অ্যান্ড রাইট ইকুয়াল দুটো পার্ট কিন্তু আমরা পাবো। তো এটাকেই বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। যেমন আমাদের বডি, আমরা হচ্ছি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অর্গ্যানিজম। এরপরে হচ্ছে যে ট্রিপ্লোব্লাস্টিক অ্যাসিলোমেট অ্যানিমাল। ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ এদের যে বডি ওয়ালটা সেটা হচ্ছে তিনটে লেয়ার দ্বারা গঠিত। এদের ট্রিপ্লোব্লাস্টিক
এই ট্রিপ্লোব্লাস্টিক আগের যে ফাইলামগুলো, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে ট্রিপ্লোব্লাস্টিক অর্গ্যানিজম যেটা 3টে যে লেয়ার দেখা যাচ্ছে বডি ওয়ালের, সেটা কিন্তু দেখা যাচ্ছে প্ল্যাটিহেলমিনথিস থেকেই শুরু হচ্ছে। এর আগের যে ফাইলামটা ছিল, এর আগের যে ফাইলামগুলো ছিল তারা কিন্তু সকলেই ডিপ্লোব্লাস্টিক ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, 3টে লেয়ার দেখা যাচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এমসিকিউ এখান থেকে আসতেই পারে যে ট্রিপ্লোব্লাস্টিক যে অ্যানিমাল ফাইলামে ট্রিপ্লোব্লাস্টিক যে বডি ওয়াল যে লেয়ার, সেটা কোন ফাইলাম থেকে দেখা যাচ্ছে, তাহলে সেটা দেখা যাচ্ছে প্ল্যাটিহেলমিনথিস থেকে। এরপরে আমরা আসবো যে অ্যাসিলোমেট। এরা হচ্ছে অ্যাসিলোমেট, এদের বডির ভিতরে কোনো সিলোম কিন্তু থাকে না। এদের যে সমস্ত অর্গ্যানস রয়েছে, সেই অর্গ্যানের মাঝে সেল দ্বারা ফিল থাকে, মেসেনকাইমাল সেল ভর্তি থাকে ফাঁকা স্থানগুলোতে। এদের বডিতে কোনো সিলোম থাকে না, ওই অর্গ্যানগুলোর মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে মেসেনকাইমাল সেল দ্বারা পূর্ণ থাকে সেই ফাঁকা স্থানগুলো, তাই এখানে কোনো সিলোম থাকছে না, কোনো ফাঁকা জায়গা থাকছে না। তাহলে অ্যাসিলোমেট অ্যানিমালস উইথ অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন। তো এদের যে অর্গানাইজেশনটা হচ্ছে, বডি অর্গানাইজেশনটা, সেটা হচ্ছে অর্গ্যান লেভেল, কারণ এখানে সেলগুলো পরস্পরের সাথে অ্যাগ্রিগেট হয়ে টিস্যু গঠন করছে, আবার টিস্যুগুলো পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে কি তৈরি করছে, অর্গ্যান গঠন করছে। তো এদের যে অর্গানাইজেশন সেটা হচ্ছে অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন। আগের ফাইলামগুলোতে ছিল সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাব হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট। তো বেশ কিছু যে এদের প্যারাসাইটিক ফর্মস রয়েছে, তাদের বডিতে কিন্তু হুকস অ্যান্ড সাকার্স কিন্তু থাকছে। যে সমস্ত ফ্রি লিভিং ফর্মস রয়েছে, যারা হচ্ছে টার্বেলারিয়া রান্ডারে যারা রয়েছে, তাদের কিন্তু হুক সাকারের কিন্তু প্রয়োজন পড়ছে না, কারণ তারা হচ্ছে ফ্রি লিভিং, তাদের হুক সাকার থাকছে না। কিন্তু যারা এন্ডোপ্যারাসাইট, তাদের হোস্টের বডির সাথে নিজেদেরকে আটকে রাখার জন্য তাদের প্রয়োজন হচ্ছে হুকস এবং সাকার্স। তো এই হুকস দেখা যায়, হুক সাকার্স কোনো এন্ডোপ্যারাসাইটের মধ্যে হুকস আর সাকার্স উভয়ই বর্তমান থাকতে পারে, যেমন টিনিয়া সোলিয়াম, যেটা হচ্ছে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে হুকসও থাকছে আবার সাকার্সও থাকছে। কিন্তু লিভার ফ্লুকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধুমাত্র সাকার থাকছে, কিন্তু হুকস থাকছে না। তাহলে কোথাও কোথাও হুকস সাকার্স উভয় থাকছে, কোথাও হুকস থাকছে আবার কোথাও সাকার্স থাকছে। এদের হুকস হচ্ছে কাইটিন নির্মিত এদের হুক। তাহলে হলো এই লাইনটা হলো যে হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্মস। তাহলে প্যারাসাইটিক যে ফর্মসগুলো রয়েছে, যেগুলো পরজীবী যেগুলো রয়েছে, সেগুলো তাদের মধ্যে হুকস আর সাকার্স থাকছে। এরপরে পরের লাইনটা হচ্ছে সাম অফ দেম অবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট ডাইরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। তো এদের বেশ কিছু যে ফর্ম রয়েছে প্যারাসাইটিক ফর্ম, তাদের কিন্তু কোনো ডেফিনেট এলিমেন্টারি সিস্টেম অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু থাকছে না, তাদের শরীরে কিন্তু ডেফিনেট ডাইজেস্টিভ সিস্টেম থাকছে না, এলিমেন্টারি ক্যানাল থাকছে না, কারণ তাদের বডি যে টেগুমেন্ট অর্থাৎ বডির যে সারফেস, সেই বডির সারফেসের থ্রু দিয়েই কিন্তু তারা তাদের নিউট্রিয়েন্টসটা, যে সিম্পল যে ডাইজেস্টেড যে ফুড, সিম্পল ডাইজেস্টেড ফুড, যেটা হোস্টের সিম্পলি ডাইজেস্টেড ফুড, যেমন হচ্ছে গ্লুকোজ, তারা হচ্ছে তাদের বডির সারফেসের থ্রু দিয়ে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা দেখা যাচ্ছে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে। টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো এলিমেন্টারি ক্যানাল কিন্তু থাকছে না, বডির সারফেসের থ্রু দিয়ে তারা বডি সারফেসের থ্রু দিয়ে তাদের ডাইরেক্টলি বডি সারফেসের থ্রু দিয়ে অ্যাবজর্ব করে নিচ্ছে তাদের নিউট্রিয়েন্টস বডির হোস্টের বডি থেকে। এরপর আসছি আমরা পরের লাইন, যেটা হচ্ছে স্পেশালাইজড সেলস কল ফ্লেম সেল হেল্প ইন অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন। তাহলে এদের যে ফ্লেম সেল রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে মডিফাইড ফ্লেম সেলটা কি, এটা হচ্ছে একটা মডিফাইড মেসেনকাইমাল সেল। এই ফ্লেম সেলটা মেসেনকাইমাল সেল পরিবর্তিত হয়ে ফ্লেম সেল গঠন করছে। ফ্লেম সেল কেন বলছে, কারণ এই যে মেসেনকাইমাল যে সেলটার, সেলের একটা লুমেন থাকছে, এরকম সেলের একটা লুমেন থাকছে, আর সেলের যেমন সেল হয়, সেলের যেমন নিউক্লিয়াস থাকে, এরকম একটা নিউক্লিয়াসও থাকছে, কিন্তু সেলের যে বেসাল বডি থাকে, সেই বেসাল বডি থেকে একগুচ্ছ সিলিয়া বের হয়ে আসে, এরকম একগুচ্ছ সিলিয়া বের হয়ে তারা এই লুমেনের মধ্যে তাদের একগুচ্ছ হয়ে গুচ্ছাকারে অবস্থান করে প্রদীপের শিখার মতো এরা কিন্তু জ্বলতে থাকে, তাই এদেরকে বলা হচ্ছে ফ্লেম সেল।
এটা হচ্ছে একটা মডিফাইড মেসেনকাইমাল সেল, যেটা হচ্ছে এদের অসমোরেগুলেশনে আর এক্সক্রিশনে এদের হেল্প করে। অসমোরেগুলেশনটা কি? অসমোরেগুলেশন বায়োলজিতে অসমোরেগুলেশন কাকে বলে? অসমোরেগুলেশন হচ্ছে এমন একটা স্টেট যেটা কোনো পার্টিকুলার যে কোনো ম্যাটেরিয়াল, কোনো সলিউট, কোনো পার্টিকুলার ম্যাটেরিয়ালের পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে বডির এনভায়রনমেন্ট বা বডির বাইরে যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টের সাথে বডির ভিতরের যে এনভায়রনমেন্ট রয়েছে তাদের যে ব্যালেন্স, সেটাকেই বলা হচ্ছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন সেটাকেই বলা হচ্ছে। তো এটা অসমোরেগুলেশনে হেল্প করছে, এক্সক্রিশনে হেল্প করছে, অর্থাৎ এক্সেসিভ যে এদের শরীরে যে এক্সক্রিয়েটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই ফ্লেম সেলের মাধ্যমে বডির বাইরে বের করতে এরা সাহায্য করছে। এরপর বলছে সেক্সেস আর নট সেপারেট। বেশিরভাগ ফর্মই রয়েছে যেটা হচ্ছে সেক্সেস আর নট সেপারেট। এরা মোনোসিয়াস টাইপের, অর্থাৎ একই মোনোসিয়াস হার্মাফ্রোডাইট, অর্থাৎ এদের মোনোসিয়াস টাইপের হচ্ছে কি কারণ হচ্ছে এরা হার্মাফ্রোডাইট হচ্ছে কারণ এদের একই বডিতে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কিন্তু থাকছে, অর্থাৎ একই বডিতে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে। একই বডিতে মেল গ্যামেটো তৈরি হচ্ছে আবার ফিমেল গ্যামেটো তৈরি হচ্ছে, কিন্তু তবুও এদের ক্ষেত্রে কিন্তু মোনোসিয়াস হলেও, হার্মাফ্রোডাইট হলেও কিন্তু এদের ক্ষেত্রে ক্রস ফার্টিলাইজেশন কিন্তু দেখা যায়। তবে এই যে ফ্ল্যাটওয়ার্মস রয়েছে এরা বেশিরভাগই হচ্ছে মোনোসিয়াস অর্থাৎ হার্মাফ্রোডাইট, কিন্তু একটা এক্সেপশন রয়েছে যেটা হচ্ছে ব্লাড ফ্লুক, যেটা পড়ছে ট্রিমাটোডার আন্ডারে, ক্লাস ট্রিমাটোডার আন্ডারে ব্লাড ফ্লুক, যেটাকে বলা হচ্ছে সিস্টোজোমা। তো সিস্টোজোমার ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল আলাদা হয়, আর ফিমেল যেটার ওমটা সেটা কিন্তু ওই মেলের সাথে গাইনেকোফোরিক ক্যানালের মধ্যেই কিন্তু অবস্থান করে, যাতে তাদের ফার্টিলাইজেশনে কোনো অসুবিধে না হয়। তো এদের ক্ষেত্রে সিস্টোজোমা হচ্ছে ডায়াসিয়াস, কিন্তু বাকি বেশিরভাগই হচ্ছে মোনোসিয়াস, একই বডিতে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে। এর পরের লাইনটা হচ্ছে ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, অর্থাৎ ফার্টিলাইজেশনটা বডির ভেতরে হচ্ছে, আর ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভাল স্টেজেস। যে সমস্ত ফ্রি লিভিং ফর্মস রয়েছে যেমন প্ল্যানেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভাল স্টেজের প্রয়োজন হচ্ছে না, কারণ এটা ডাইরেক্টলি অ্যাডাল্ট ওয়ার্ম তৈরি করছে। কিন্তু যে সমস্ত প্যারাসাইটিক ফর্মস রয়েছে যেমন টিনিয়া সোলিয়াম, লিভার ফ্লুক, এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট মেনি লার্ভাল ফর্মস, কারণ আমরা জানি যে লার্ভাল ফর্ম যদি ইনভলভ থাকে তাহলে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হবে না, ডেভেলপমেন্ট হবে ইনডাইরেক্ট। তো টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে কি লার্ভাল দশা দেখা যাচ্ছে? টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে হেক্সাকান্থ লার্ভা, সিস্টিসার্কাস দশা, এগুলো হচ্ছে এদের লার্ভাল ফর্ম। আবার যেটা হচ্ছে হেক্সাকান্থ লার্ভা, যেটা হচ্ছে গ্র্যাভিড প্রোগ্লোটিডের সাথে হেক্সাকান্থ লার্ভা বের হয়ে যাচ্ছে। আর সিস্টিসার্কাস দশাটা থাকছে সেটা হচ্ছে পিগের যে স্ট্রেইটেড মাসল, যেটা ঐচ্ছিক পেশি, সেখানে কিন্তু সিস্টিসার্কাস দশা থাকছে। আবার যেটা হচ্ছে লিভার ফ্লুকের যে লাইফ সাইকেল সেটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড, এদের অনেকগুলো লার্ভা দশা থাকে, সেটা আমাদের কিন্তু মনে রাখা দরকার। কয়েকটা লার্ভা দশা থাকে, যেমন হচ্ছে মিরাসিডিয়াম লার্ভা, রেডিয়া লার্ভা, স্পোরোসিস্ট লার্ভা, সার্কেরিয়া লার্ভা এবং মেটাসার্কেরিয়া লার্ভা। তো এই এতগুলো লার্ভাল স্টেজ থাকছে লিভার ফ্লুকের ক্ষেত্রে। এরপর হচ্ছে যে সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া পজেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, নিটের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে প্ল্যানেরিয়া, যেটা হচ্ছে টার্বেলারিয়া ক্লাস টার্বেলারিয়ার অন্তর্গত। এটা হচ্ছে ফ্রি লিভিং প্ল্যানেরিয়া, এটা হচ্ছে হাইয়েস্ট রেট অফ রিজেনারেশন শো করে, কারণ একটা প্ল্যানেরিয়া যদি 3টে খণ্ডকে ভাগ হয়ে যায় তাহলে প্রত্যেকটা খণ্ড থেকে নতুন করে আবার প্ল্যানেরিয়া তৈরি হয়, নতুন প্ল্যানেরিয়া সেখান থেকে তৈরি হয়ে যায়। তো এই পাওয়ারটাকে বলা হচ্ছে রিজেনারেশন পাওয়ার। আর এই রিজেনারেশন পাওয়ার আরও অন্যান্য ফাইলামের অর্গ্যানিজম রিজেনারেশন পাওয়ার শো করে, যেমন স্পঞ্জেস রিজেনারেশন পাওয়ার শো করে, হাইড্রা রিজেনারেশন পাওয়ার শো করে, কিন্তু হাইয়েস্ট রেট অফ রিজেনারেশন যেটা শো করে সেটা হচ্ছে প্ল্যানেরিয়া, যেটা হচ্ছে ফ্রি লিভিং ফ্ল্যাটওয়ার্ম, এটাকে ডাগেশিয়াও বলা হয়। এবার আমরা এসে যাব এদের এক্সাম্পলে, এই ফাইলাম প্লাটিহেলমিনথিসের এক্সাম্পল। এখান থেকে বেশি এক্সাম্পল যেটা আমাদের মনে রাখা খুব প্রয়োজন, যেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম, যেটা হচ্ছে টেপওয়ার্ম বলা হয়।
টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়ামের টিনিয়ার আবার দুটো টিনিয়ার এই জেনারেসের আন্ডারে দুটো হচ্ছে এদের স্পিসিস আছে, একটা হচ্ছে টিনিয়া সোলিয়াম আর একটা হচ্ছে টিনিয়া স্যাজিনেটা। তো টিনিয়া সোলিয়াম যেটা হচ্ছে পিগ এখানে সেকেন্ডারি হোস্ট, আর টিনিয়া স্যাজিনেটারের ক্ষেত্রে ক্যাটেল যেটা হচ্ছে কাউ সেকেন্ডারি হোস্ট হিসাবে কাজ করে টিনিয়া স্যাজিনেটার ক্ষেত্রে। আর ফ্যাসিওলা এর যে সেকেন্ডারি হোস্ট সেটা হচ্ছে যে সমস্ত অ্যাম্ফিবিয়ান যে সমস্ত মোলাস্ক রয়েছে, যেমন লিমনিয়া আর রয়েছে প্ল্যানরবিস আছে, এন্ডোপ্ল্যানরবিস আছে, সেগুলো হচ্ছে এই ফ্যাসিওলা হেপাটিকার সেকেন্ডারি হোস্ট হিসাবে কাজ করে, সেখানে লার্ভাল ডেভেলপমেন্ট হয়। তো ফ্যাসিওলা হেপাটিকার ক্ষেত্রে থাকছে। আর যে প্রাইমারি হোস্ট সেটা হচ্ছে ভেড়া প্রাইমারি হোস্ট হিসাবে কাজ করছে। তাহলে এদের যে মেন এক্সাম্পলস হলো সেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম আর ফ্যাসিওলা হেপাটিকা। আর একটা এক্সাম্পল আমাদের জেনে রাখা ভালো, যেটা হচ্ছে সিস্টোজোমা। সিস্টোজোমা হচ্ছে ব্লাড ফ্লুক, মানুষের ব্লাডের মধ্যে এদেরকে পাওয়া যায়, অন্যান্য প্রাণীর ব্লাডের ক্ষেত্রেও ক্যাটেলের ব্লাডের মধ্যেও এরা পাওয়া যায়। তো এটাও একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা হচ্ছে সিস্টোজোমা, যেটা হচ্ছে একটা ডায়াসিয়াস প্ল্যাটফর্ম, বাকিটা সবাই মোনোসিয়াস। তাহলে এক্সাম্পলের ছবিগুলো আমরা দেখে নিলাম। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তো আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।